এখন তো সরকার, আমি যে কথাই বলি বলবো সরকারি দলের মানুষ সরকার, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসে যে এগুলো বইলা কি করব। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে। না হলে চলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে। আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন গিয়া, বৈষম্য যে মুক্তিযোদ্ধারা সব আসেন। বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে। চিটার, এই যে চিটারের দল, করাপ্টের দল, এইসব লোকেরা আজকে বাংলাদেশের সামনে এসে গেছে। রাষ্ট্র চালায় তারেক রহমান, বিএনপি বকলমে রাষ্ট্র চালাচ্ছে সেই সব ক্রিমিনাল ক্রাইমস এন্ড ক্রিমিনাল যে লোকেরা। আমি তাই বলি যে দেশটার কপালে আরো দুঃখ আছে। এটাতে যদি না করি সবাইকে দুষ্ট আমার ভাই, শিষ্ট আমার ভাই কইয়া হাসি আর হাততালি পাই, হবে না, দেশ চলবে না। যদি এইভাবে দিতে থাকে এই সুবলটা বিএনপি খাবে। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্তসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন সময়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকার সংজ্ঞা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে আমি যদি বলি, আমি আজকে যদি আমার বয়স আর চ্যালেঞ্জ করা ঠিক না। মুক্তিযোদ্ধা তালিকা এখন যেটা আছে প্লাস মাইনাস করে, শুধু ওই যে আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধার অনেক মুক্তিযোদ্ধা এখানে ভুয়া হিসাবে নাম তুলছে। 2008 সনের আগে উভয় দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং এমনকি জাতীয় পার্টি। অনেক যাচাই বাছাই করেই মুক্তিযুদ্ধ তালিকাটা করে ফেলছে। এখন যে সরকারে আসে বলে আগেরটা করছিল ভুল, কারণ তার কিছু স্বার্থ আছে, এর মধ্যে অর্থনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থের কারণে প্রত্যেক সময় মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে একটা প্রশ্ন তুলে। যদি নির্দিষ্টভাবে কোনো মুক্তিযোদ্ধা ভুলভাবে কোন লোক মুক্তিযোদ্ধা হিসাবে ভুলভাবে তালিকায় উঠে থাকে, তাদের সম্পর্কে এটা মানে তদন্ত করে দেখা যেতে পারে। কিন্তু একদম মুক্তিযুদ্ধের সমস্ত তালিকা ভুল, এখন আবার কই থেকে আইছে নাপিতের পুত নন্দীরা মুক্তিযুদ্ধরে ঠিক করে দিব, তার তালিকা ঠিক করে দিব। আমি এটাকে আমাদের জন্য অপমান মনে করি। এবং আমেরিকা আমাদের তালিকা করে দিবে কেন? তারা তো আমাদের আজকে যাই হোক, মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা কেন আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই। এখন তো সরকার, আমি যে কথাই বলি বলবো সরকারি দলের মানুষ সরকার, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না। এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যারা মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধ করার বয়স থাকতো, যারা মুক্তিযুদ্ধে যায় নাই এবং যারা রাজাকার আলবদর দালালের দলে ছিল, এরা সব সময় মুক্তিযুদ্ধ তালিকাটাকে বলে এটা তো একটা ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা। এই ষড়যন্ত্র যদি গভীরে গিয়ে মানুষ না দেখে, জানি আমি 100 বছর পরে এটা গভীরে গিয়ে দেখবে, কিন্তু খুব গভীর থেকে না ধরলে, প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ 16 ডিসেম্বর, ফ্রম 17 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। ক্ষমতার দর্পে হোক, জ্ঞানের অভাবে হোক, অথবা পরস্পরের প্রতিযোগিতামূলক কারণে হোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে 71 সনের 17 ডিসেম্বরেই স্বাধীনতা বিরোধী শক্তি চক্রান্ত করছিল, আজকে ৫-৫০ বছর পরে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসে যে এগুলো বইলা কি করব। আমেরিকা আমাদেরকে ঠিক করে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযোদ্ধার ইতিহাস। না, আমি এটা মানি না, আমি মানি না। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে, খুব বড় ধরনের ভুল হবে। মুক্তিযোদ্ধার ইতিহাস ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে সেইটা ধরেন, আমি মনে করি 1 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে বা 100 মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনের নাম হয়তো বা ভুল উঠছে, বা 2 জন ষড়যন্ত্র করিয়া বা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে চালাকি করে 2টা নাম তুলে 2টা নাম কেটে দেন, কিন্তু 98% নাম ঠিক আছে। না হলে চলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে। আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন গিয়া, বৈষম্য যে মুক্তিযোদ্ধারা সব আসেন, সেইখানে প্রকৃত মুক্তিযোদ্ধারাও আসুক, একটা ওপেন স্থানে মাঠে, ভুয়ারা যারা আছে এরাও আসুক। ভুয়ারা আসার এই সাহস পাবে না।
কারণ রিয়েল মুক্তিযোদ্ধারা সব ধরবে, ওই তুই কে রে, ওই তো রাজাকারের বাচ্চা, ও কিসের মুক্তিযোদ্ধা। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে অনেক চক্রান্ত করে ভুল মুক্তিযোদ্ধার নাম তুলছে না, এটা আমি বলবো না, কিন্তু এটার সংখ্যা এমন না যে আবার নতুন করে মুক্তিযোদ্ধা গণতে হবে। যে সংখ্যাগুলো ভুলভাবে বা স্বার্থপরতার সাথে টাকা পয়সা দিয়া চক্রান্তমূলক ভাবে তোলা হয়েছে, সেইগুলা নতুন করে কেটে দেওয়া হোক সাক্ষী প্রমাণ নিয়ে। আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করতে চাইছে সেটি গ্রহণ করে এটি ভুল হবে। সরকারের পক্ষ থেকে বা আপনার দল বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব গ্রহণ করবে কিনা আমরা জানি না, এখনো তো কোনো ধরনের ফাইনাল কিছু হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুরই তারা নাক গলাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বাকি, কিন্তু সবকিছু রেখে হঠাৎ করে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই অত মনে আছে, রিসেট বাটনে প্রেস করতে হবে। এটি তারই কোনো অংশ, বিশেষ কোনো ষড়যন্ত্র 5 আগস্টের পর থেকে যা চলছে? একটা কথা বলছে যে আরো কিছু রয়েছে বাকি, এটা কিন্তু একটা গল্প। আমি আপনাকে এরকম ভাবে বলি যে একজন হাত দেখে গণক, যে কপালের লেখা দেখেও বলতে পারে, হাত দেখেও বলতে পারে যে তার কপালে কি লেখা আছে। একদিন সেই গণক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার সমস্ত চামড়া টামড়া চলে গেছে, শুধু খুলিটা পড়ে আছে। খুলিটার মাথার মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। গণক খুব চিন্তা করলো, একটা মানুষ মরে গেল, তার সবকিছু ধ্বংস, শুধু মাথার খুলিটার মাঝে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। সেই চিন্তা করে সেই খুলিটাকে আইনা বাড়িতে আলমিরার, গ্লাসের আলমিরার ভিতরে রাখলো। সে প্রত্যেকদিন সকালবেলায় দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা, না লেখার কোনো পরিবর্তন হলে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাতের বেলায় দেখে তাতেও লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা কোনো চেঞ্জ নাই। গণকের স্ত্রী ভাবে যে লোকটা কি পাগল হয়ে গেল। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। একদিন স্বামী বাজারে গেছে, স্ত্রী পাশের বাড়িতে বেড়াইতে গেছে, পরে গেছে, ভাবি কেমন আছেন? ভাই আর কইও না, আমি তো ভালোই আছি, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বললো যে একটা মানুষের মাথার খুলি সে প্রত্যেক দিন দেখে আর বিড়বিড় করে কি কথা বলে। তখন ওই বাড়ির যে পাশের বাড়ির মহিলা মনে করলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিই। উনি একটা মুস্কি হাসি দিয়া বলল, আপনি তো জানেন না ভাবি, আমি তো ওই কলেজে পড়তাম সময় আপনার স্বামীও কলেজে পড়তো। ওই যে মাথার খুলি, যে মেয়েটা মাথার খুলিটা যেটা দেখছেন, এইটা তার প্রাক্তন প্রেমিকা ছিল, বাস্তবতার কারণে বিয়ে করতে পারে নাই, কাজেই সে তাকে বিয়ে করে নাই বলে সে আত্মহত্যা করছে। এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলতেছে, গোলামের পুত, তুমি আমারে বিয়ে করছো আর মরা বেটির, তুমি কপাল দেখো প্রত্যেক দিন রাখো। কয়ে বাড়িতে গেছে, গিয়া ওইটা আলমিরার থেকে বাইর করছে, বাইর করে এটা একটা সিয়ার ভিতরে ফেলা, এটারে খুব পাড়া, এটারে বানায় পাউডার বানাইছে, পাউডার বানায় ড্রেনে ফেলাই দিছে। স্বামী আইসা বলতেছে, দেখতেছে এটা দেখে, কই পায় না খুঁজা। তখন স্ত্রী পিছন থেকে এসে বলছে, গোলামের পো, তার তোমার প্রেমিকারে খুঁজা পাইবা না। কি হয়েছে? বলো, দেখ তো এটাকে ড্রেনে ফেলাই দিছে। ওই গণক হাঁটতে হাঁটতে বাড়ির ড্রেনের পাশে গিয়া দেখে একেবারে পাউডার হয়ে এটা পড়ে আছে। তখন গণককে বলল, ওই যে লেখা ছিল অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছে। বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে আমার কাছে মনে হয়। না হলে এত চরিত্রহীন, এত লম্পট, এত চোর গুন্ডা, এত চিটা, 5টা সি যাদের নামে আছে এরা হইল দেশের নেতা, এখন বিরোধী দল করে। একটা সি হইল কানিং, ক্লেভার, করাপ্ট, ক্রিমিনাল, এবং আরেকটা সি, 5টা সিটে ওইটা আমি বললাম না, চিটার। এই যে চিটারের দল, করাপ্টের দল, এইসব লোকেরা আজকে বাংলাদেশের সামনে এসে গেছে। রাষ্ট্র চালায় তারেক রহমান, বিএনপি, এটা ঠিক আছে, আমরা রাষ্ট্রের সরকার, কিন্তু বকলমে রাষ্ট্র চালাচ্ছে সেই সব ক্রিমিনাল ক্রাইমস এন্ড ক্রিমিনাল যে লোকেরা, যাদের পিছনে 71-এর শিল মারা আছে, কোনোদিন সেই শিল যাবে না। তুই আলবদর রাজাকারের বাচ্চা, এরা এখনো দেশ চালাচ্ছে, প্রশাসন এখনো তারা চালাচ্ছে, অর্থনীতি এখনো তারা কন্ট্রোল করছে। কাজেই দেশ ঠিক হচ্ছে না। তারা আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখেন কি হচ্ছে, একটা ইউনিভার্সিটি এই হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে গেছে। রাজাকারের বাচ্চারা সমস্ত
বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিছে। আর যতদিন পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়গুলোতে রাজাকারের বাচ্চারা মাদ্রাসা বানায় রাখবে, ততদিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষের জ্ঞান অর্জন করার কোনো জায়গা নাই। আমি তাই বলি যে দেশটার কপালে আরো দুঃখ আছে। এখানে আমেরিকা আসতে পারে। আজকের চুক্তি তারা করছে, যে চুক্তিটা করছে, এই চুক্তিটা কিন্তু আমি বহু আগে কইছিলাম যে বাঙালি জাতি বারে বারে বিদেশিদের দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের মায়েরা বোনেরা ইজ্জত হারাইছে, নীল সাহেবদের অত্যাচারে কেঁদে কেঁদে ছড়া বলছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এই কথাগুলা বোধহয় ভবিষ্যতের আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে বলবে, যদি আমরা এখনো ঠিক না হই। এখনো যদি ঠিক না হই, আমাকে মানুষ ভোট দিছে, আমার দলকে মানুষ বিএনপি কে ভোট দিছে, নিশ্চিতভাবে সরকার আমরা চালাবো, তবে সমস্ত মানুষের সহযোগিতা আমরা নিব, এই ব্যাপারে আমরা দলমত করব না। এর অর্থ এই না যে বেত্তমিজ, বেতাসির, বেয়াদব, বেঈমান এদেরকে আমরা মাথার উপরে তুলে নাচবার সুযোগ দিব আর আমরা নো নো। দেশ চালাইতে হবে কঠিন ভাবে, দুষ্টের দমন, শিষ্টের পালন। এটাতে যদি না করি, সবাইকে দুষ্ট আমার ভাই, শিষ্ট আমার ভাই কইয়া হাসি আর হাততালি পাই, হবে না, দেশ চলবে না। এবং এখানে দুষ্টের দমন এবং শিষ্টের পালন যদি না হয়, আমার যেন মনে হচ্ছে না কিছু ফাত্রা ছেলে পেলে, কিন্তু বেদমি ছেলে পেলে, এদেরকে আমি কি বলবো, এদেরকে আমি ভাদ্র মাসের কুত্তারে যেমন ইঞ্জেকশন দেয়, পাগলা কুত্তার ইঞ্জেকশন, এদেরকে ইঞ্জেকশন দেওয়া দরকার। এইসব ছেলে পেলে এরা যে ভাষা ব্যবহার করে, মুরব্বীদের প্রতি যে ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করে, এরা যে মায়ের ঘরে জন্মগ্রহণ করছে, সেই মাও সতী ছিল কিনা, এদের কথা শুনলে এটা প্রশ্ন জাগে। অথবা সেই মা বা মায়ের মার সঙ্গে পাকিস্তানি বাহিনীর কোথাও দেখা হয়েছিল না, আত্মীয়তা হয়েছিল কিনা, এইটা অনেক সময় প্রশ্ন জাগে এদের কথা শুনলে, যে এরা তো এই দেশের মানুষ না, এরা তো হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মীয় স্বজন হবে। এটা শেষ হয়ে গেছে। স্লোগানের ভাষা শুনে প্রতিদিন মারামারি, ধরাধরি, কিছু হইলেই মদ চলছে দেশে। কেন? তাহলে দরকার নাই তো রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্রের মূল কাজটা হলো ডাকাত জেলখানায় থাকবে, ভালো মানুষ নিঃসন্দেহে রাস্তা দিয়া ফ্রেশ নিঃশ্বাস ফেলে হাঁটবে। এটাই তো দেশ হওয়া উচিত, নাকি ডাকাই তো চলবে রাস্তা দিয়া, ভালো মানুষও চলবে? বেত্তমি যারা রাজনীতিকে নষ্ট করতেছে, এইভাবে উস্কানি দিতেছে, যারা এই দেশকেই মানে না, যারা বলতে চায় ৭১ ছিল গন্ডগোল, এইসব লোককে ধরে জেলখানায় ভরা উচিত। শত শত লোককে ৫ই আগস্টের পরে অনেক ধরনের বিশ্ব কুখ্যাত আইএসের সাথীরা জেল থেকে বেরিয়ে গেছে, যারা এই পৃথিবীতে, আমি এদেরকে মানুষ স্বীকার করি না, এরা জানোয়ারের সন্তান, মধ্যযুগের বর্বরতার পথে দেশকে নিয়ে যেতে চায়, সেই সব লোক এখন নেতা হয়ে বসে আছে। কেন তাদেরকে ছাড় দেয়া হচ্ছে? আমরা দেখলাম যে সোমবার আপনার এলাকা কিশোরগঞ্জে, আমি নাম ধরেই বলি, এনসিপির এক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার মতো মানুষকে উদ্দেশ্য করে খুব নোংরা শব্দ উচ্চারণ করলো, যেগুলো বলতে আমি নিজেই বিব্রত বোধ করি, আমার মতো অনেকেই বিব্রত বোধ করেন। আমরা যদি বিব্রত বোধ করি, আমাদের যদি খারাপ লাগে, নিশ্চয়ই আপনার কেমন লাগে আমরা উপলব্ধি করতে পারি। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, আপনাকে সোমবারও ফজু পাগলা হিসেবে উল্লেখ করে আপনাকে দেশে অন্যতম সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে, মুজিববাদী সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি আমি সরি যে আমার মুখ থেকে এই শব্দগুলো উচ্চারণ করতে হচ্ছে শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে। তবুও তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে কেন, এবং তারা ডে বাই ডে উত্তর আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে আপনাদের মতন মানুষদের উদ্দেশ্যে? এর কোথায়? আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাইছিলাম না, কারণ আমি এদেরকে মনে করি নেরি কুত্তার বাচ্চা, এদেরকে আমি এর বেশি কিছু মনে করি না। তবে এইটাও মনে করি এদের ভিতরে একটা চক্রান্ত ষড়যন্ত্র আছে, এবং সেই চক্রান্ত ষড়যন্ত্র দেশটাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য ওই যে কালো শক্তি জামাত
আলবদর রাজাকারের বাচ্চারা আছে, এদের একটা মুখপাত্র হিসাবে তারা কাজ করে। বাঘের আগে যেমন শেয়াল যায়, সেই রকম শেয়ালের বাচ্চারা এই কাজগুলো করছে। এটা তো আমাকে বকাবকি করছে, আমি তো সাধারণ মানুষ, আমি কে বাংলাদেশের? তারেক রহমান সাহেবের মতো লোককে যেভাবে যে ভাষায় কথা বলে, তার নামের আগে যে টাইটেল দেয় এরা। কালকে আপনারা খালি আমারটা শুনছেন, এই কথাটা শুনেন নাই? তারেক রহমানকে হুঁশিয়ার করে বলছে, হ্যাঁ, যা মির্জা আমরা ফখরুল যদি সাহেব সম্বন্ধেও আপত্তিকর শব্দ ইউজ খালি, করেছে মির্জা ফখরুল। এবং খুব বিশ্রী ভাষায় বকাবকি করছে। উসমান ফারুক সাহেবের মতো একজন মুরব্বী মানুষকে বলছে, আপনি কিছু খান কি না খান আমরা জানি না, কিন্তু আপনি তো সব লুটেরার নেতা। এরপরে আমি বলবো, আমাকে যে কথাগুলো বলছে এটা নিয়ে, কারণ আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান, আমি একদিন প্রমাণ, সবসময় প্রমাণ করতে হইতেছে আমাকে যে আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান। আমি যে কোনো মাঠে দাঁড়াইলে এখন খালি একদিন মানুষ জানাই দিবে ফজলুর রহমান কিশোরগঞ্জ স্টেডিয়ামে আসবে, 2 লাখ লোক হবে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। তো আমার তো আর মাঠে ওই ওর কোনায় খারইয়া, বাস স্ট্যান্ডের কোনায় খারইয়া আমাকে কিশোরগঞ্জে কথা বলতে হয় না। আমি কেন বলছি কথাটা? আমাকে না হয় বলবো, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো এইরকম একজন ভদ্রলোককে যে বিশ্রী ভাষায় এই ছেলেগুলা কথা বলে, সালাউদ্দিন আহমদের মতো স্বরাষ্ট্র মন্ত্রীকে যেভাবে কথা বলে, এর কোনো প্রতিকার হবে না? আমাকে কথা বললো, সংগঠনের কোনো দায়িত্ব নাই। সংগঠনের, আমি তো একটা সংগঠন করি, সেই সংগঠনের দায়িত্ব নাই। প্রত্যেকটা ইউটিউবে আমার বিরুদ্ধে হাজারে হাজারে এমন বিশ্রী কুশ্রী ভাষায় আমাকে বকাবকি করে, আমার দলের কোনো দায়িত্ব নাই। আমি দেখি লাখে লাখে মানুষ ফজলুর রহমানের পক্ষে দাঁড়ায়, আজকেও দাঁড়াইছে। ইউটিউব দেখেন, সারা ইউটিউব ভরা শুধু ফজলুর রহমানের মতো এইরকম জাতীয় নেতা, এইরকম ইত্যাদি। আমি এগুলো বলতে চাই না, আছে, কিন্তু আমার দল কোথায়? এই কারণেই বলছি, দলটা তো সরকারে আছে। এই সরকারে যদি থেকে যদি আমরা মনে করি চাউলে ডাইলে এক দর, তেলে গিয়ে এক দর, শুয়োরের মাংস আর গরুর মাংস একসাথে মিশাই খামো, যদি মনে করা হয় চাউল এবং কাকড় একসাথেই চলবে, তাইলে আমার কোনো কথা নাই। কিন্তু আমার কথা হলো, দেশ যদি চালাইতে চাই আমরা, ভালো মানুষ দিয়ে দেশ চালাইতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো বক্তৃতা দিতে হবে, ভালো ভাষা বলতে হবে, ভালো স্লোগান দিতে হবে। এই যে বিশ্রী কুশ্রী স্লোগান যারা দেয়, যারা তারেক রহমানের বিরুদ্ধে এইসব অসভ্য ভাষা ব্যবহার করে, গাছের ডালে কাওয়া ইত্যাদি 1 2 3 4 এখনো করে, তাদেরকে হাইসে হাইসে যারা ক্ষমা করে দেয়, এরা সাপ রে ক্ষমা করে দেয়, যে সাপ কোনোদিন সুযোগ পাইলে সুবল দিতে ভুল করে না। এবং এইটা হবে, যদি এইভাবে দিতে থাকে, এই সুবলটা বিএনপি খাবে। আমি এটা বলে দিলাম আজকে, আমার মনে আর জায়গায় এই সুবলটা বিএনপি খাবে, যদি এই ধরনের ক্রিমিনালদেরকে এত প্রশ্রয় দেওয়া হয়।